বন্ধুরা, এক সময়কার কথা। একটি ছোট গ্রামে মোল্লা নাসিরুদ্দিন থাকত। সে নিজের বুদ্ধি এবং হাস্যরসের জন্য দূর দূরান্ত পর্যন্ত বিখ্যাত ছিল। তার জীবন ছিল সাদামাটা, কিন্তু তার চিন্তা সব সময় অসাধারণ থাকত। গ্রামের মানুষ প্রায়ই তার কাছে নিজেদের সমস্যার সমাধান খুঁজতে আসত, এবং মোল্লা কখনোই তাদের হতাশ করত না। এক রাতে মোল্লা এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল যে গ্রামের মাঝখানে এক বিশাল বাজার বসেছে, যেখানে রং-বেরঙের দোকান সাজানো রয়েছে। কিন্তু সেই দোকানগুলোতে কোনো মালপত্র নেই। প্রতিটি দোকানে একটি বোর্ড ঝুলছে, যাতে লেখা আছে, এখানে স্বপ্ন কেনা ও বেচা হয়। মোল্লা এটি দেখে অবাক হয়ে গেল। সে দেখল মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। কেউ নিজের স্বপ্ন বিক্রি করছে, তো কেউ কিনছে। কিছু মানুষ খুশি মনে নিজের স্বপ্ন বিক্রি করে চলে যাচ্ছে, তো কিছু মানুষ হতাশ হয়ে নিজের অসম্পূর্ণ স্বপ্ন নিয়ে ফিরে আসছে। সকাল হলে মোল্লা উঠে বসল। এই স্বপ্নটি তার মাথায় ঘুরছিল। সে ভাবল, সত্যিই কি এমন কোনো বাজার হতে পারে? স্বপ্নও কি কেনাবেচা করা যায়? এই চিন্তা তাকে অস্থির করে তুলল। মোল্লা সিদ্ধান্ত নিল যে সে এই স্বপ্নের সত্যটা খুঁজে বের করবে। পরের দিন মোল্লা নিজের গাধার পিঠে চড়ে শহরের দিকে রওনা হল। সে অনেক দিন ধরে যাত্রা করল, বিভিন্ন শহর ও গ্রামের মধ্যে দিয়ে গেল, কিন্তু সে কোথাও স্বপ্নের এমন কোনো বাজার পেল না। সে ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তার কৌতূহল তখনও বজায় ছিল। এক সন্ধ্যায় সে একটি ছোট গ্রামে পৌঁছাল। গ্রামের এক প্রান্তে এক বৃদ্ধা মহিলা নিজের কুঁড়ে ঘরের বাইরে বসে আগুন পোহাচ্ছিল। মোল্লা তার কাছে জল চাইল এবং তার সাথে কথা বলতে লাগল। মোল্লা তাকে নিজের স্বপ্নের কথা জানাল এবং জিজ্ঞাসা করল যে সে কি কখনো স্বপ্নের বাজারের কথা শুনেছে। বৃদ্ধা মহিলা হাসি মুখে বলল, মোল্লা সাহেব, আপনি যে স্বপ্নটি দেখেছেন সেটি শুধু একটি স্বপ্ন নয়। স্বপ্নের বাজার প্রতিটি মানুষের ভেতরে থাকে। মোল্লা অবাক হয়ে গেল। সে জিজ্ঞাসা করল, এর মানে কি? বৃদ্ধা মহিলা বুঝিয়ে বলল, আমরা সবাই আমাদের জীবনে কিছু স্বপ্ন দেখি। কিছু স্বপ্ন পূরণ হয়ে যায়, আর কিছু অসম্পূর্ণ থেকে যায়। যখন আমরা আমাদের স্বপ্ন পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করি, তখন আমরা সেগুলো কিনি, আর যখন আমরা আমাদের স্বপ্ন ছেড়ে দিই, তখন আমরা সেগুলো বিক্রি করে দিই। মোল্লা ভাবল, এটি তো অনেক গভীর কথা। সে বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করল, তাহলে আপনি কি বলতে চান যে স্বপ্নের বাজার আমাদের মনে আছে? বৃদ্ধা মহিলা মাথা নাড়ল, একেবারে। প্রতিটি মানুষ নিজের স্বপ্নের ব্যবসায়ী। কেউ নিজের স্বপ্নকে চড়া দামে বিক্রি করে দেয়, আর কেউ সেগুলোকে সঁপে দিয়ে পূরণ করে। মোল্লা বৃদ্ধা মহিলার কথা শুনে অনেক কিছু বুঝতে পারল। সে নিজের গাধার পিঠে চড়ে আবার গ্রামের দিকে রওনা দিল, কিন্তু এবার তার মনে এক নতুন শক্তি ছিল। সে সিদ্ধান্ত নিল যে সে নিজের গ্রামে এমন এক স্বপ্নের বাজার তৈরি করবে, যেখানে মানুষ নিজেদের স্বপ্ন ভাগ করে নিতে পারবে এবং সেগুলো পূরণ করার জন্য একে অপরের পাশে দাঁড়াতে পারবে। গ্রামে পৌঁছে মোল্লা গ্রামবাসীদের জড়ো করল এবং তাদের নিজের স্বপ্ন ও বৃদ্ধা মহিলার কথা জানাল। গ্রামবাসীরা মোল্লার কথা শুনে প্রথমে কিছুটা বিভ্রান্ত হল, কিন্তু যখন মোল্লা তাদের বুঝিয়ে বলল যে কিভাবে আমরা সবাই আমাদের স্বপ্নের মালিক, তখন তারা বুঝতে পারল। মোল্লা গ্রামের কেন্দ্রে এক বড় গাছ বেছে নিল এবং তার নিচে একটি মঞ্চ তৈরি করল। সে ঘোষণা করল, আজ থেকে এই জায়গাটি আমাদের গ্রামের স্বপ্নের বাজার হবে। এখানে যে কেউ নিজের স্বপ্ন ভাগ করে নিতে পারবে এবং আমরা সবাই মিলে সেগুলো পূরণ করার চেষ্টা করব। প্রথমে তো মাত্র কয়েকজন এগিয়ে এলো, কিন্তু ধীরে ধীরে গ্রামের সকল মানুষ এই অনন্য বাজারে সামিল হতে লাগল। কেউ নিজের সন্তানকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখত, তো কেউ নিজের জমিতে ভালো ফসল ফলানোর। আহমেদ নামে এক যুবক খুব গরিব ছিল। তার স্বপ্ন ছিল যে সে একদিন এক বড় শিল্পী হবে, কিন্তু তার কাছে রং ও তুলি কেনার মতো টাকা ছিল না। যখন সে নিজের স্বপ্নের কথা স্বপ্নের বাজারে জানাল, তখন গ্রামের মানুষ তার সাহায্যের জন্য এগিয়ে এলো। কেউ তাকে কিছু টাকা দিল, তো কেউ তাকে রং বানানোর পদ্ধতি শেখাল। আহমেদ কঠোর পরিশ্রম করল এবং কয়েক বছরের মধ্যেই সে গ্রামের সবথেকে বিখ্যাত শিল্পী হয়ে গেল। ফাতিমা নামে এক বৃদ্ধা খুব একা থাকত। তার স্বপ্ন ছিল যে সে নিজের নাতি-নাতনিদের সাথে সুখে থাকবে, কিন্তু তার সন্তানরা অনেক দূরে থাকত এবং তার সাথে দেখা করতে আসত না। যখন সে নিজের স্বপ্ন স্বপ্নের বাজারে জানাল, তখন গ্রামের অল্পবয়সী মেয়েরা তার কাছে আসতে লাগল এবং তার সাহায্য করতে লাগল। তারা তাকে খাবার খাওয়াত, তার সাথে গল্প করত এবং তাকে নিজেদের ঠাকুমার মতো ভালোবাসত। ফাতিমার একাকিত্ব দূর হয়ে গেল এবং সে সুখে থাকতে লাগল। ধীরে ধীরে স্বপ্নের বাজার গ্রামের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল। মানুষ একে অপরের স্বপ্ন বুঝতে লাগল এবং তাদের সাহায্য করতে লাগল। গ্রামে এক নতুন শক্তি এবং উৎসাহ ভরে গেল। মানুষ এখন শুধু নিজের জন্য নয়,
বরং অন্যের স্বপ্নের জন্যই বাঁচত। মোল্লা নাসিরুদ্দিন এটি দেখে খুব খুশি হল। সে বুঝতে পারল যে আসল স্বপ্নের বাজার বাইরের জগতে নয়, বরং আমাদের হৃদয়ে থাকে। যখন আমরা একে অপরের স্বপ্নের সম্মান করি এবং সেগুলো পূরণ করার জন্য একে অপরের পাশে দাঁড়াই, তখন আমরা সবথেকে বড় ব্যবসায়ী হয়ে উঠি। মোল্লার এই অনন্য স্বপ্নের বাজার এতটাই বিখ্যাত হল যে আশেপাশের গ্রাম থেকেও মানুষ নিজেদের স্বপ্ন ভাগ করতে আসতে লাগল। এই বাজার শুধুমাত্র মানুষের স্বপ্নই পূরণ করেনি, বরং তাদের একে অপরের সাথে যুক্তও করেছে। গ্রামে প্রেম, সহযোগিতা এবং ভ্রাতৃত্বের পরিবেশ তৈরি হল। একদিন এক শহরের অনেক বড় ব্যবসায়ী মোল্লার গ্রামে এলো। সে গ্রামের স্বপ্নের বাজারের কথা শুনেছিল এবং সে সেটি দেখতে এসেছিল। যখন সে দেখল যে মানুষ কিভাবে একে অপরের স্বপ্ন পূরণ করার জন্য নিঃস্বার্থভাবে কাজ করছে, তখন সে খুব প্রভাবিত হল। সে মোল্লাকে বলল, মোল্লা সাহেব, আপনি তো এক দারুণ বাজার তৈরি করেছেন। এই বাজার যে কোনো টাকার বাজারের চেয়ে অনেক বেশি মূল্যবান। মোল্লা হাসিমুখে বলল, হ্যাঁ শেঠজি, কারণ এই বাজারে যে জিনিস বিক্রি হয় তা টাকা দিয়ে নয়, বরং ভালোবাসা এবং সহযোগিতা দিয়ে কেনা হয়। ব্যবসায়ী মোল্লাকে জিজ্ঞাসা করল, আপনি কি আমাকে আপনার এই বাজারের রহস্য বলতে পারেন? মোল্লা উত্তর দিল, রহস্য খুব সহজ। শেঠজি, যখন আমরা অন্যের স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে নিই, তখন আমাদের নিজেদের স্বপ্ন এমনিতেই পূরণ হতে থাকে। কারণ যখন আমরা অন্য কাউকে খুশি করি, তখন আমরা নিজেরাও আনন্দ পাই। ব্যবসায়ী মোল্লার কথা শুনে নিজের মাথায় হাত রাখল। সে বুঝতে পেরেছিল যে আসল সম্পদ টাকা পয়সায় নয়, বরং মানবিক সম্পর্ক এবং স্বপ্নের ভাগাভাগিতে থাকে। সে নিজের শহরেও এমন একটি স্বপ্নের বাজার খোলার সিদ্ধান্ত নিল। মোল্লা নাসিরুদ্দিনের স্বপ্নের বাজার এক অনুপ্রেরণা হয়ে উঠল। এটি এমন এক জায়গা ছিল যেখানে মানুষ উপলব্ধি করল যে তারা একা নয়। প্রত্যেকে একে অপরের ভরসা হতে পারে এবং মিলেমিশে নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারে। আর এইভাবে মোল্লা নাসিরুদ্দিন এক সাধারণ স্বপ্নকে এক অসাধারণ বাস্তবে পরিণত করল। সে দেখালো যে জীবনের সবথেকে বড় সম্পদ টাকা নয়, বরং ভালোবাসা, সহযোগিতা এবং যৌথ স্বপ্ন। মোল্লা নাসিরুদ্দিনের এই স্বপ্নের বাজার প্রজন্ম থেকে প্রজন্মান্তর ধরে চলল এবং প্রতিটি নতুন প্রজন্ম এতে নিজেদের নতুন নতুন স্বপ্ন যোগ করল। এই বাজার শুধু একটি জায়গা নয়, বরং একটি দর্শন হয়ে উঠল। এমন এক দর্শন যা শেখায় যে আমরা সবাই মিলে এক উন্নত পৃথিবী গড়তে পারি, যেখানে প্রত্যেকের স্বপ্ন ডানা মেলতে পারে। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কখনোই নিজেদের স্বপ্ন ছাড়া উচিত নয়। আমাদের সেগুলো পূরণ করার জন্য পরিশ্রম করা উচিত এবং অন্যের স্বপ্ন পূরণ করতেও সাহায্য করা উচিত। কারণ যখন আমরা অন্যের স্বপ্ন পূরণ করি, তখন আমাদের নিজেদের স্বপ্নেও নিজে থেকেই পূরণ হতে শুরু করে এবং এটাই জীবনের আসল জাদু। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, মোল্লার কাছে এক পুরনো কিছুটা বিবর্ণ পাগড়ি ছিল, যা সে নিজের মাথায় খুব গর্বের সাথে পরত। সে বলতো যে এই পাগড়ি তার পূর্বপুরুষদের স্মৃতি এবং এতে বুদ্ধি ভরা আছে। একদিন শহরের সবথেকে ধনী এবং অহংকারী সওদাগর কাসিম বেগ এক জাঁকজমকপূর্ণ ভোজের আয়োজন করল। সে শহরের সমস্ত পরিচিত মানুষকে নিমন্ত্রণ করল, কিন্তু মোল্লাকে ডাকল না। কাসিমের মনে হতো যে মোল্লা এক গরিব এবং সাধারণ মানুষ, যে তার আলিশান ভোজের যোগ্য নয়। যখন মোল্লা এই কথা জানতে পারল, তখন সে হাসল এবং নিজের স্ত্রীকে বলল, মনে হয় কাসিম বেগ আমার বুদ্ধিকে নিমন্ত্রণ দেয়নি, শুধু আমার শরীরটাকে ভুলে গেছে। কোনো ব্যাপার নয়, আমরা তাকে মনে করিয়ে দেব। পরের দিন ভোজের সময় মোল্লা নাসিরুদ্দিন নিজের গাধার পিঠে চড়ে কাসিম বেগের হাভেলির দিকে রওনা হল। সে তার সেই পুরনো পাগড়িই পরেছিল, কিন্তু আজ সে এমন কিছু করল যা কেউ ভাবেনি। সে নিজের পাগড়ির ভেতরে অনেকগুলো হালকা পালক লুকিয়ে রেখেছিল এবং একটি পাতলা সুতো দিয়ে সেগুলোকে নিজের আঙুলের সাথে বেঁধে নিয়েছিল। বন্ধুরা, যখন মোল্লা কাসিমের হাভেলির কাছে পৌঁছল, তখন সে দেখল যে বাইরে উঁচু উঁচু বর্শা নিয়ে দুই পাহারাদার দাঁড়িয়ে আছে। তাদের গোফ তাদের অহংকারের মতোই ওপরের দিকে উঠেছিল। পাহারাদাররা মোল্লাকে দেখা মাত্রই থামিয়ে দিল। একজন দম্ভ ভরে বলল, এই বৃদ্ধ, কোথায় চলেছ? এটি গরিবদের লঙ্গরখানা নয়, কাসিম বেগের ভোজ। এখানে শুধু শহরের বড়লোক এবং বুদ্ধিমান মানুষেরা আসতে পারে। মোল্লা নিজের গাধার পিঠ থেকে না নেমেই খুব শান্তভাবে জবাব দিল, ভালো মানুষেরা, তোমরা ভুল বুঝেছ। ভোজ আমার জন্য নয়, আমি তো শুধু আমার এই অতিথিকে ছাড়তে এসেছি। পাহারাদাররা অবাক হল এবং এদিক ওদিক তাকাতে লাগল। কেমন অতিথি? তোমার সাথে তো কেউ নেই। মোল্লা নিজের পাগড়ির দিকে ইশারা করে বলল, এই আমার পাগড়ি, একেই ভোজের নেমন্তন্ন দেওয়া হয়েছে। এটি আমার বংশের সবথেকে বুদ্ধিমান পাগড়ি
এটি শুনেছে যে এখানে বড় বড় জ্ঞানীগুণী মানুষ আসছে, তাই এটিও জ্ঞানের কথা শুনতে চলে এসেছে। আমি তো শুধু এর সারথি। পাহারাদাররা মোল্লার কথা শুনে অট্ট হাসি হাসতে লাগল। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? পাগড়িও কি কখনো ভোজে যায়? চল রাস্তা মাপ এখান থেকে। ঠিক তখনই বাতাসের এক হালকা ঝাপটা এলো। মোল্লা খুব চাতুর্যের সাথে নিজের আঙুলে বাঁধা সুতোটি টানল। পাগড়ির ভেতরে লুকিয়ে রাখা পালকগুলো একটু ছড়িয়ে পড়ল এবং পাগড়ি বাতাসে সামান্য ওপরে উঠল, যেন সেটি ওড়ার চেষ্টা করছে। পাহারাদারদের হাসি মুখেই থেমে গেল, তাদের চোখ কপালে উঠে গেল। একজন তোতলাতে তোতলাতে বলল, এটি কি ছিল? তোমার পাগড়ি নড়ল। মোল্লা দুঃখ পাওয়ার ভান করে বলল, দেখলে, আমি বলেছিলাম না যে এটি খুব অস্থির, ভেতরে যাওয়ার জন্য ছটফট করছে। যদি একে আটকানো হয় তবে এটি রেগে গিয়ে উড়ে চলে যাবে, আর তখন কাসিম বেগের বড় অপমান হবে, একজন অতিথির অপমান। এই শোরগোল শুনে কাসিম বেগই নিজে বাইরে চলে এলো। সে সোনার কাজ করা রেশমি পোশাক পরেছিল এবং তার আঙুলে দামি আংটি চকচক করছিল। সে রাগের মাথায় জিজ্ঞাসা করল, কি তামাশা হচ্ছে এখানে? তারপর তার নজর মোল্লার ওপর পড়ল। নাসিরুদ্দিন, তুমি এখানে কি করছো? আমি তো তোমাকে ডাকিনি। মোল্লা খুব নম্রভাবে মাথা নিচু করল। সওদাগর সাহেব, আমি নিজের ইচ্ছায় আসিনি। আপনার ভোজের নেমন্তন্ন আমার এই পাগড়ি পেয়েছিল। এটি খুব জ্ঞানী এবং কিছুটা জাদুকরী। এটি সেখানেই যায় যেখানে বুদ্ধি এবং ভালো খাবারের কদর হয়। কাসিম হাসতে হাসতে মোল্লার মজা উড়াল। জাদুকরি পাগড়ি? নাসিরুদ্দিন, তুমি গল্প ভালো বানাও, কিন্তু আমার ভোজে তোমার এইসব কথার কোনো জায়গা নেই। কাসিম এটি বনামাত্রই মোল্লা আবার সুতো টানল। এবার পাগড়ি কয়েক ইঞ্চি ওপরে উঠল এবং বাতাসে দোলা খেল, যেন সে কাসিমকে সেলাম করছে। সেখানে উপস্থিত সমস্ত অতিথি, যারা তামাশা দেখতে বাইরে চলে এসেছিল, তারা এটি দেখে অবাক হয়ে গেল। ফিসফাস শুরু হয়ে গেল, আরে, এটি তো সত্যিই উঠছে, এটি কোনো কেরামতি। কাসিম বেগের চোখ লোভে চকচক করে উঠল। সে নিজের জীবনে অনেক সম্পদ দেখেছে, কিন্তু এমন জাদুকরী জিনিস কখনো দেখেনি। যদি এই পাগড়ি তার হয়ে যায়, তবে সারা দুনিয়ায় তার নাম ছড়িয়ে পড়বে। সে নিজের গলার সুর বদলে মধুর করে বলল, আরে মোল্লা, তুমি তো মনে নিয়ে নিলে। এসো এসো, ভেতরে এসো। তোমার পাগড়ি যখন অতিথি, তখন তুমিও অতিথি। মোল্লা মাথা নাড়ল। না কাসিম বেগ, ভোজ শুধু পাগড়ির জন্য, আমি এর সম্মানে কোনো ত্রুটি হতে দেব না। ভেতরে গিয়ে কাসিম সবথেকে সুন্দর এবং প্রধান চেয়ারটির দিকে ইশারা করল। মোল্লা এগিয়ে গিয়ে নিজের পাগড়ি খুলল এবং খুব সম্মানের সাথে সেই চেয়ারে রেখে দিল। এবার শুরু হলো আসল তামাশা। মোল্লা চাকরদের আদেশ দিল, এই শোনো, আমার পাগড়িকে প্রথমে শরবত দাও, এটি ঠান্ডা মিষ্টি শরবত পছন্দ করে। এক চাকর ভয় পেতে পেতে শরবতের গ্লাস আনল এবং পাগড়ির সামনে রেখে দিল। তারপর মোল্লা বলল, এখন এর জন্য গরম গরম কাবাব নিয়ে এসো, খেয়াল থাকে যেন ধোঁয়া ওঠে। কাবাবের প্লেট পাগড়ির সামনে সাজিয়ে দেওয়া হলো। বিরিয়ানি, কোরমা, শাহী টুকরা, ফল, একে একে সব সুস্বাদু খাবার সেই পুরনো পাগড়ির সামনে পরিবেশন করা হতে লাগল। অতিথিরা নিজেদের থালা ছেড়ে এই অদ্ভুত দৃশ্য দেখছিল। কেউ হাসছিল, কেউ অবাক ছিল। কাসিম বেগের ধৈর্য এবার শেষ হয়ে আসছিল। সে ভাবছিল যে মোল্লা তাকে বোকা বানাচ্ছে, কিন্তু ওরা পাগড়ির লোভ তাকে কিছু বলতে বাধা দিচ্ছিল। শেষে যখন সব খাবার পরিবেশন করা হয়ে গেল, তখন মোল্লা কাসিমের দিকে ঘুরে বলল, কাসিম বেগ, আপনার আতিথেয়তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার পাগড়ি পেট ভরে ভোজন করে নিয়েছে, এখন এটি খুব খুশি। কাসিম আর থাকতে পারল না। সে রাগে চিৎকার করে উঠল, বন্ধ করো এই নাটক। নাসিরুদ্দিন, এক প্রাণহীন পাগড়ি কিভাবে খাবার খেতে পারে? সব খাবার তো যেমন ছিল তেমনই পড়ে আছে। এটাই সেই মুহূর্ত ছিল যার অপেক্ষায় মোল্লা ছিল। সে সভায় উপস্থিত সকলের দিকে তাকিয়ে শান্তভাবে কিন্তু জোরালো গলায় বলল, একেবারে ঠিক বলেছেন আপনি। কাসিম বেগ, একটি প্রাণহীন পাগড়ি না তো খাবার খেতে পারে আর না ভোজের আনন্দ নিতে পারে। তাহলে আপনি নেমন্তন্ন কাকে দিয়েছিলেন, আমাকে নাকি আমার পোশাক আর আমার পাগড়িকে? সে আরও বলল, যখন আপনার পাহারাদাররা আমাকে থামালো, তখন তারা আমার ভেতরের মানুষকে দেখেনি, আমার পুরনো পোশাক দেখেছিল। আপনি একজন ব্যক্তিকে নয়, বরং তার মর্যাদার কদর করেছিলেন। তাই আমি ভাবলাম, যার জন্য ভোজ, তাকেই পাঠিয়ে দিই। যদি আপনার ভোজ পোশাক আর পাগড়ির জন্য হয়ে থাকে, তবে এই নিন, আমার পাগড়ি আপনার ভোজের মান রেখেছে। এক মুহূর্তের জন্য পুরো হলে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। কাসিম বেগের মুখ লজ্জায় লাল হয়ে গেল। সব অতিথিদের নজর তার উপর ছিল এবং তারা মোল্লার কথার গভীর অর্থ বুঝতে পেরেছিল। সে নিজের ভুল উপলব্ধি করতে পারল যে সে মানুষের নয়, বরং তার মর্যাদার কদর করেছিল। কাসিম বেগ ধীরে ধীরে নিজের চেয়ার থেকে উঠল, মোল্লার কাছে এসে হাত জোড় করে বলল, আমাকে ক্ষমা করে দাও মোল্লা, আজ তুমি আমার চোখ খুলে দিলে।
আসল দাম মানুষের হয়, তার পোশাকের নয়। এই ভোজ সত্যিই তোমাকে ছাড়া অসম্পূর্ণ। দয়া করে এই চেয়ারে বসো এবং ভোজন গ্রহণ করো। মোল্লা নাসিরুদ্দিন হাসল। সে নিজের পাগড়ি তুলে নিল, সেটি আবার নিজের মাথায় পড়ল এবং সেই চেয়ারে বসল। সেই দিন কাসিম বেগ শুধু মোল্লাকেই নয়, বরং শহরের প্রতিটি গরিব ও অভাবী মানুষকে নিজের ভোজে সামিল করল। আর ওরা পাগড়ির সেই গল্প পুরো বুখারাতে এই শিক্ষার সাথে ছড়িয়ে পড়ল যে কোনো ব্যক্তির মূল্য তার লেবাস বা পোশাক দিয়ে নয়, বরং তার চরিত্র এবং তার বুদ্ধি দিয়ে হয়। বন্ধুরা, ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন। বন্ধুরা, একবারের কথা, মোল্লা নাসিরুদ্দিনের গ্রাম উঁচু উঁচু পাহাড়ে ঘেরা ছিল। এই পাহাড়গুলোর মাঝে এক উপত্যকা এমন ছিল যার নামই হয়ে গিয়েছিল প্রতিধ্বনি উপত্যকা। সেখানে এখন আপনি যাই বলতেন, পাহাড় থেকে ধাক্কা খেয়ে সেই আওয়াজ হুবহু ফিরে আসত। বাচ্চারা সেখানে গিয়ে চিৎকার করত এবং নিজেদেরই আওয়াজ শুনে খুশি হতো। গ্রামে করিম নামে এক খুব সহজ সরল কৃষক থাকত। করিম নিজের মেয়ের বিয়ের জন্য গ্রামের লোভী মহাজন দীনদয়ালের কাছ থেকে ৫০টি স্বর্ণমুদ্রা ধার নিয়েছিল। দীনদয়াল কোনো কাগজপত্র তৈরি করেনি, শুধু নিজের মোটা খাতায় হিসেব লিখে নিয়েছিল। ৬ মাস পর যখন করিম নিজের ফসল বিক্রি করে ঋণ শোধ করতে পৌঁছল, তখন দীনদয়াল নিজের খাতা দেখিয়ে বলল, করিম, তোমার তো ১০০ স্বর্ণমুদ্রা হয়ে গেছে। করিমের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে মিনতি করে বলল, হুজুর, ঋণ তো ৫০-এর ছিল, ১০০ কি করে হয়ে গেল? দীনদয়াল নিজের গোঁফে তাঁ দিয়ে বলল, আরে, সুদ লাগবে না, আর আমি যে হিসেব লিখেছি সেটাই শেষ কথা। হয় ১০০ স্বর্ণমুদ্রা দাও, নয়তো তোমার জমি আমার হবে। বেচারা করিম কাঁদতে কাঁদতে গ্রামের পঞ্চায়েতের কাছে গেল, কিন্তু দীনদয়ালের বিরুদ্ধে কারও কাছে কোনো প্রমাণ ছিল না। দীনদয়াল কসমের পর কসম খেতে লাগল যে ঋণ ১০০ স্বর্ণমুদ্রারই ছিল। করিম সব দিক থেকে হেরে গেল। দুঃখী মনে করিম একদিন মোল্লা নাসিরুদ্দিনের কাছে পৌঁছল এবং তাকে নিজের সব সমস্যার কথা জানাল। মোল্লা সব কিছু মনোযোগ দিয়ে শুনল, নিজের দাড়ি চুলকল এবং গভীর চিন্তায় ডুবে গেল। তারপর তার চোখে এক উজ্জ্বলতা এল। সে করিমকে বলল, চিন্তা করো না করিম, কাল সকালে তুমি, আমি আর দীনদয়াল আমাদের ৩ জনের ভয়সারা হবে। কিন্তু ভয়শালা পঞ্চায়েত করবে না, বরং প্রতিধ্বনি উপত্যকার পাহাড়ি বাবা করবে। করিম অবাক হয়ে গেল। পাহাড়ি বাবা? সে আবার কে মোল্লাজি? মোল্লা হাসল। সে হল ইনসাফের দেবতা। সে কখনো মিথ্যা বলে না, আর কাউকেও মিথ্যা বলতে দেয় না। শুধু তুমি কাল সকালে দীনদয়ালকে নিয়ে উপত্যকায় পৌঁছে যেও। পরের দিন পুরো গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে মোল্লা নাসিরুদ্দিন মহাজন দীনদয়ালের ফয়সালা পাহাড়ি বাবার থেকে করাতে চলেছে। তামাশা দেখার জন্য পুরো গ্রাম প্রতিধ্বনি উপত্যকায় জড়ো হল। দীনদয়ালও বুক ফুলিয়ে সেখানে পৌঁছল। তার মনে হল যে মোল্লা কোনো ভণ্ডামি করছে এবং সে সহজেই জিতে যাবে। মোল্লা সবাইকে নিয়ে উপত্যকার মাঝখানে পৌঁছল এবং উচ্চস্বরে বলল, হে পাহাড়ে থাকা সত্যের দেবতা, হে পাহাড়ি বাবা, আমরা আপনার দরবারে ইনসাফের জন্য এসেছি। আমরা যাই বলবো আপনি শুধু সত্যকে পুনরাবৃত্তি করবেন আর মিথ্যাকে খারিজ করে দেবেন। ৪ দিক থেকে আওয়াজ প্রতিধ্বনিতে হল, মিথ্যাকে খারিজ করে দেবেন, খারিজ করে দেবেন। গ্রামবাসীরা এটি শুনে কিছুটা ভয় পেল আর কিছুটা অবাক হল। বন্ধুরা, ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন। মোল্লা প্রথমে করিমকে সামনে নিয়ে এলো এবং বলল, করিম, তুমি পাহাড়ি বাবাকে তোমার কথা বলো। তুমি দীনদয়ালের থেকে কত ঋণ নিয়েছিলে? করিম পুরো শক্তি দিয়ে চিৎকার করে বলল, আমি ৫০ স্বর্ণমুদ্রা ধার নিয়েছিলাম। পাহাড় থেকে পরিষ্কার ও স্পষ্ট আওয়াজ প্রতিধ্বনিত হল, ৫০ স্বর্ণমুদ্রা ধার নিয়েছিলাম। এখন মোল্লা দীনদয়ালের দিকে ঘুরল। মহাজনজি, এবার আপনি বলুন, আপনি করিমকে কত ঋণ দিয়েছিলেন? দীনদয়াল নিজের মিথ্যে আভিজাত্য দেখানোর জন্য করিমের চেয়েও জোরে চিৎকার করল, আমি একে পুরো ১০০ স্বর্ণমুদ্রা দিয়েছিলাম। পাহাড় তার কথাও হুবহু পুনরাবৃত্তি করল, পুরো ১০০ স্বর্ণমুদ্রা দিয়েছিলাম। এখন গ্রামবাসীরা ধাঁধায় পড়ে গেল। পাহাড়ি বাবা তো দুজনের কথাই পুনরাবৃত্তি করছে। দীনদয়াল মনে মনে হাসতে লাগল যে মোল্লার খেলা শেষ। তখনই মোল্লা শান্তভাবে বলল, পাহাড়ি বাবা সরাসরি উত্তর দেন না, তিনি মানুষের হৃদয়ের সততা পরীক্ষা করেন। এবার ফয়সালা শেষ প্রশ্ন।
মোল্লা দীনদয়ালের চোখে চোখ রেখে বলল, মহাজনজি, আপনার নিজের সততার ওপর পুরো ভরসা আছে তো? দীনদয়াল বুক ঠুকে বলল, একেবারে। আমার চেয়ে বেশি সৎ এই গ্রামে আর কেউ নেই। মোল্লা বলল, তাহলে নিজের এই সততার দোহাই দিয়ে পুরো শক্তি দিয়ে চিৎকার করুন, আর পাহাড়ি বাবাকে বলুন, আমি এক সত্যবাদী এবং সৎ মানুষ। এবার দীনদয়াল ফেঁসে গেল। সে জানত যে সে মিথ্যাবাদী এবং অসৎ। গ্রামবাসীদের সামনে এবং সেই রহস্যময় প্রতিধ্বনির সামনে এই মিথ্যা বলা তার নিজের ভেতরেই ভারী লাগছিল। তার জিভ তোতলাতে লাগল। সে সাহস করে চিৎকার করার চেষ্টা করল, আমি আমি এক সত্য। কিন্তু তার আওয়াজ গলাতেই আটকে গেল। এক সরু কাঁপানো আওয়াজ বেরোল, যা পাহাড়ে পৌঁছনোর আগেই বাতাসে হারিয়ে গেল। কোনো প্রতিধ্বনি হল না। পুরো ময়দানে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। এখন মোল্লা করিমের দিকে ঘুরল। করিম, এবার তুমি একই কথা বলো। করিমের চোখে জল ছিল, কিন্তু তার মন পরিষ্কার ছিল। সে নিজের পুরো আত্মার শক্তি দিয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করল, আমি এক সত্যবাদী এবং সৎ মানুষ। তার বলিষ্ঠ এবং পরিষ্কার আওয়াজ পাহাড়ে ধাক্কা খেল এবং পুরো উপত্যকায় প্রতিধ্বনিত হয়ে উঠল, সত্যবাদী এবং সৎ মানুষ, সত্যবাদী এবং সৎ মানুষ, সৎ মানুষ, সৎ মানুষ। এই প্রতিধ্বনি কোনো ফয়সালার মতোই ছিল। এক মিথ্যাবাদীর নীরবতা আর এক সত্যবাদীর বলিষ্ঠ প্রতিধ্বনি সব কিছু পরিষ্কার করে দিয়েছিল। দীনদয়ালের মুখ ঝুঁকে গেল। গ্রামবাসীদের চোখে তার জন্য রাগ আর ঘৃণা ছিল। সে বুঝতে পারল যে সে ধরা পড়ে গেছে। সে সেখানেই সবার সামনে মোল্লার পা জড়িয়ে ধরল এবং নিজের অপরাধ কবুল করে নিল। সেই দিনের পর প্রতিধ্বনি উপত্যকা শুধু বাচ্চাদের খেলার জায়গা রইল না, বরং সেটি ইনসাফের উপত্যকা নামে বিখ্যাত হয়ে গেল। আর মানুষ আরও একবার বুঝতে পারল যে মোল্লা নাসিরুদ্দিনের বুদ্ধির আগে বড় বড় প্রতারকেরাও হার মানে। মোল্লা প্রমাণ করে দিয়েছিল যে সবথেকে বড় বিচারক মানুষের নিজের বিবেক হয়, যার আওয়াজ সত্য বললেই প্রতিধ্বনিত হয়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখবেন। বন্ধুরা, বুখারার কাছে এক ছোট গ্রাম ছিল, যার নাম ছিল সুকুনপুর। নাম শুনে মনে হতো যে সেখানে সবকিছু শান্ত ও স্বস্তির হবে, কিন্তু গত কিছু সময় ধরে এমনটা ছিল না। মানুষ অদ্ভুতভাবে বদলে গিয়েছিল। বাচ্চারা খেলা ভুলে গিয়েছিল, কৃষকরা নিজেদের জমিতে তাড়াহুড়ো করত, ব্যবসায়ীরা সারাক্ষণ টাকা গুনতে থাকত, আর বৃদ্ধারা অতীতের গল্প করার বদলে ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকত। প্রত্যেকে এক সুরেই ছিল, তাড়াতাড়ি করো, সময় নেই, অনেক দেরি হয়ে যাবে। গ্রামে একজনই ব্যক্তি ছিল যার ওপরেই তাড়াহুড়োর কোনো প্রভাব পড়ত না, মোল্লা নাসিরুদ্দিন। সে এখনও নিজের গাধার পিঠে শান্তভাবে চলত, নিজের পুরনো পাগড়ি খুব আয়েশ করে ঠিক করত এবং নিজের দাড়ি ধীরে ধীরে সহলাতে গভীর চিন্তায় ডুবে থাকত। কিন্তু এখন তার হাসিতে সামান্য চিন্তার ছাপ দেখা যাচ্ছিল। সে দেখল যে মানুষ একে অপরের থেকে বিচ্ছিন্ন হতে শুরু করেছে, ভালোবাসা এবং আপনত্ব কমে যাচ্ছে, আর সবার মুখে এক অজানা ক্লান্তি। একদিন গ্রামের সবথেকে অল্পবয়সী এবং উৎসাহী কাঠমিস্ত্রি ফরহাদ মোল্লার কাছে এলো। তার চোখে ঘুম ও চিন্তা ভরা ছিল। মোল্লাজি, সে বলল, আমি বুঝতে পারছি না, আগে আমি সারাদিন কাজ করতাম এবং সন্ধ্যায় পরিবারের সাথে হাসি খুশি থাকতাম। এখন আমি 10 ঘন্টা কাজ করি, তবুও মনে হয় অনেক কিছু বাকি আছে। আমার নিজের বাচ্চার জন্য একটি খেলনা বানানোরও সময় নেই। সময় কি খুব দ্রুত দৌড়াতে শুরু করেছে? মোল্লা ফরহাবের কাঁধে হাত রাখল। নিজের চাল বদলায় না আমার বন্ধু। মানুষ নিজের চাল বদলে নিয়েছে, এবং যখন মানুষের চাল বদলায় তখন সময়ও তার কাছে আলাদা মনে হতে লাগে। কিন্তু মোল্লা জানত যে বিষয়টি এতটা সহজ ছিল না। এটি শুধুমাত্র মানুষের ধারণার ব্যাপার ছিল না। গ্রামের বাতাসে কেমন যেন একটা ভারী ভাব ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি মানুষের শান্তি কেড়ে নিচ্ছিল। একটি গুজব ছিল যে গ্রামের বাইরে পাহাড়ের ওপর অবস্থিত সময়ের মন্দিরের পুরনো ঘড়ি, যাকে বহু শতাব্দী ধরে গ্রামের হৃদয় মানা হতো, সেটি হারিয়ে গিয়েছিল। এই ঘড়িটি শুধুমাত্র সময় বলতো না, বরং গ্রামে ভারসাম্য এবং শান্তি বজায় রাখত। মোল্লা সিদ্ধান্ত নিল যে তাকে এই রহস্যের সন্ধান করতে হবে। তাকে সুকুনপুরের হারিয়ে যাওয়া সুকুন অর্থাৎ শান্তি ফিরিয়ে আনতে হবে। মোল্লা নিজের গাধাকে, যাকে সে দুনিয়ার সবথেকে দ্রুতগতির বাহন বলে দাবি করত, তাকে তৈরি করল। এ আমার প্রিয় গাধা, সে বলল,
আজ আমরা এমন এক সফরে বের হব যেখানে আমাদের সময়কে খুঁজে বের করতে হবে। গাধাটি নিজের কান নাড়াল, যেন সে মোল্লার কথা বুঝতে পারছিল। সবচেয়ে আগে মোল্লা সময়ের মন্দিরে পৌঁছল। এই মন্দিরটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ভেতরে ধুলো আর মাকড়সার জাল ছিল। মন্দিরের প্রধান গর্ভগৃহে একটি খালি জায়গা ছিল, যেখানে একসময় একটি বিশাল এবং জটিল সময়যন্ত্র স্থাপিত ছিল। এই যন্ত্রটি শুধুমাত্র কাচ এবং ধাতুর তৈরি ছিল না, বরং তাতে একটি অদৃশ্য শক্তি ছিল, যা গ্রামের জীবনের সাথে যুক্ত ছিল। একজন বৃদ্ধ পূজারী, যে এখন প্রায় অন্ধ হয়ে গিয়েছিল, মোল্লাকে দেখে অবাক হল। মোল্লা নসিরুদ্দিন, আপনি এখানে কি করছেন? মোল্লা জিজ্ঞাসা করল। পূজারী মশাই, এটা কি সত্যি যে সময়যন্ত্রটি হারিয়ে গিয়েছে? পূজারী দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ মোল্লা, অনেক বছর আগে এক ভয়াবহ ঝড় এসেছিল। সেই রাতেই কেউ সময়যন্ত্রটি চুরি করে নিয়েছিল। তারপর থেকেই গ্রামে এই অস্থিরতা ছড়িয়ে পড়েছে। আপনি কি জানেন কে চুরি করেছে? মোল্লা জিজ্ঞাসা করল। পূজারী মাথা নাড়ল। না, শুধু এটুকু জানি যে সময়যন্ত্রকে ৩টি টুকরোতে ভাগ করে দেওয়া হয়েছিল। প্রতিটি টুকরো সময়ের একটি দিকের প্রতিনিধিত্ব করে। ভূত অর্থাৎ অতীত, বর্তমান অর্থাৎ এখন, আর ভবিষ্যৎ অর্থাৎ আগামীর কাল। যতক্ষণ না এই ৩টি টুকরো আবার জুড়ে যাচ্ছে, সময়ের ভারসাম্য কখনোই ফিরে আসবে না। মোল্লা ভাবল, এটি তো শুধু একটি ঘড়ি নয়, বরং জীবনের দর্শন। সে পূজারীর কাছ থেকে বিদায় নিল এবং নিজের খোঁজে বেরিয়ে পড়ল। তার প্রথম গন্তব্য ছিল গ্রামের বাজার। বাজারে পা রাখা মাত্রই মোল্লার এক অদ্ভুত অস্থিরতা অনুভব হল। আগেই বাজার রং-বেরঙের এবং কোলাহলপূর্ণ থাকত, কিন্তু এখন এখানে হুড়োহুড়ি লেগেছিল। প্রতিটি দোকানদার চিৎকার করছিল, তাড়াতাড়ি নাও, সময় নেই। ক্রেতারা জিনিসপত্র ভালো করে না দেখেই কিনছিল এবং দৌড়ে পালাচ্ছিল। তখনই মোল্লার নজর এক জাঁকজমকপূর্ণ দোকানের উপর পড়ল, যার নাম ছিল সময় বাঁচাও স্টোর। দোকানের মালিক ছিল জিয়া বেগ, একজন মোটা, লোভী লোক, যার মুখে সবসময় এক স্বার্থপর হাসি থাকত। সে একটি উঁচু মঞ্চে দাঁড়িয়ে মানুষকে বলছিল, আমার কাছে সেই উপায় আছে যা দিয়ে আপনারা আপনাদের সময় বাঁচাতে পারবেন। আমার বই, আমার যন্ত্র, আমার জ্ঞান, সব কিছু আপনাদের সময়ের অভাব থেকে মুক্তি দেবে। জিয়া বেগ আসলে সময়ের ব্যবসায়ী ছিল। সে মানুষের দুশ্চিন্তার সুযোগ নিত। সে তাদের আজেবাজে জিনিস বিক্রি করত, যা সময় বাঁচায় বলে দাবি করা হতো, কিন্তু আসলে তাদের আরও বেশি সময় নষ্ট করত। যেমন একটি দ্রুত রান্না করার মেশিন, যা এতটাই জটিল ছিল যে সেটি পরিষ্কার করতেই কয়েক ঘন্টা লেগে যেত, অথবা একটি জ্ঞানের সংক্ষিপ্ত সার, যা এতটাই অসম্পূর্ণ ছিল যে মানুষকে পুরো বই পড়তে আরও বেশি সময় লাগত। মোল্লা জিয়া বেগের কাছে গেল। সালাম জিয়া বেগ, শুনলাম আপনি সময়ের মস্ত বড় জানাশোনা মানুষ। জিয়া বেগ মোল্লাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। হ্যাঁ, আমি সময়ের বিশেষজ্ঞ। আপনিও কি সময় বাঁচাতে চান? বৃদ্ধরা প্রায় সময়ের অভাব বোধ করে। মোল্লা হাসল। আমি সময় বাঁচাতে নয়, বরং বুঝতে চাই। আপনি যে বইগুলো বিক্রি করেছেন, তাতে কি সেই সময়যন্ত্রের ব্যাপারে কিছু লেখা আছে যা মন্দিরে ছিল? জিয়া বেগের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কোন সময়যন্ত্র? এইসব পুরনো কথা, কুসংস্কার, আমার সময় নষ্ট করবেন না। সে হাত ঝেড়ে সরিয়ে দিল। মোল্লা বুঝে গেল যে জিয়া বেগ নিশ্চয়ই সময়যন্ত্রের সাথে যুক্ত আছে। সে দেখল যে জিয়া বেগের গলায় একটি ছোট লকেট ছিল, যাতে একটি ঝাপসা প্রতীক তৈরি করা ছিল। এই প্রতীকটি তার কাছে মন্দিরের দেয়ালে খোদাই করা এক পুরনো নকশার মতো মনে হল। মোল্লা ঠিক করল যে সে জিয়া বেগের ওপর নজর রাখবে। মোল্লা নিজের খোঁজ জারি রাখল। তার মনে পড়ল, পূজারী বলেছিল যে সময়যন্ত্রের প্রথম টুকরো ভূত, অর্থাৎ অতীতের প্রতিনিধিত্ব করে। অতীত প্রায় পুরনো গল্প, ইতিহাস এবং জ্ঞানের মধ্যে লুকিয়ে থাকে। মোল্লা ভাবল, গ্রামের সবথেকে পুরনো জিনিস কোথায় পাওয়া যাবে। তার মনে পড়ল গ্রামের বাইরের এক পুরনো লাইব্রেরির কথা, যা কেউ জানত না। লাইব্রেরিটির দেখাশোনা একজন বৃদ্ধ লাইব্রেরিয়ান করত, যার নাম ছিল হাকিম। হাকিমকে গ্রামবাসীরা পাগলাটে মনে করত, কারণ সে সবসময় পুরনো বইয়ে ডুবে থাকত এবং মানুষের দ্রুত কথা বলা তার পছন্দ ছিল না। মোল্লা লাইব্রেরিতে পৌঁছাল। ধুলোয় মাখা পুরনো বই আর সেগুলোর ওপর জমে থাকা শতাব্দীর নীরবতা। হাকিম নিজের চশমা পরে কোনো পুরনো পুঁথিতে হারিয়ে গিয়েছিল। সালাম হাকিম, মোল্লা বলল। হাকিম মাথা তুলল। মোল্লা নাসিরুদ্দিন, আপনি এখানে? আজকাল এখানে কেউ আসে না, সবাই বলে বই পড়লে সময় নষ্ট হয়। মোল্লা জবাব দিল, হতে পারে কিছু মানুষ সময় নষ্ট করে,
কিন্তু কিছু মানুষ সময়কে সাজায়ও, যেমন আপনি হাকিম। আমাকে সময় যন্ত্রের ব্যাপারে জানতে হবে। সেই যন্ত্রের যে অংশটি অতীতের সাথে যুক্ত সেটি কোথায় হতে পারে? হাকিম মোল্লাকে মনোযোগ দিয়ে দেখল। মোল্লা, এটি কোনো সাধারণ যন্ত্র ছিল না, এটি সময়ের আয়না ছিল। অতীতের টুকরো, যাকে স্মৃতির পাথর বলা হতো, সেটি প্রায়ই সেই সব জায়গায় পাওয়া যায় যেখানে ইতিহাসকে যত্ন করে রাখা হয়। আমাদের গ্রামের সবথেকে পুরনো পরিবার, যারা শতাব্দী ধরে গল্প এবং জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিয়ে আসছে, হতে পারে তাদের কাছে কোনো সূত্র আছে। হাকিম মোল্লাকে একটি পুরনো পাণ্ডুলিপি দিল, যাতে একটি ধাঁধা লেখা ছিল। যেখানে ফেলে আসা দিনের নিঃশ্বাস থাকে আর ভবিষ্যতের ভিত রাখা হয়, পুরনো সুরে, পুরনো কথায় সময়ের প্রথম রত্ন মিলবে হাতে। মোল্লা ধাঁধাটি পড়ল এবং ভাবতে লাগল। পুরনো সুর, পুরনো কথা। তার মনে পড়ল যে গ্রামে একজন খুব বৃদ্ধ গল্পকথক ছিল, যে এখন একেবারে একা থাকত এবং তার গল্প শোনার মতো কেউ ছিল না। তার নাম ছিল বাবা রহমত। সে প্রতিদিন সন্ধ্যায় একটি পুরনো বটগাছের নিচে বসে পুরনো গীত গাইত। গল্প শোনাত, কেউ শুনুক আর না শুনুক। মোল্লা বাবা রহমতের কাছে পৌঁছাল। বাবা রহমত এক পুরনো রাগে কোনো গান গাইছিল, যাতে গ্রামের ইতিহাসের ঝলক ছিল। মোল্লা তাকে অনুরোধ করল যে সে যেন তাকে সময় যন্ত্রের ব্যাপারে কোনো পুরনো গল্প শোনায়। বাবা রহমত একটি গল্প শোনাল। এক সময় ছিল যখন সময় যন্ত্রটি পূর্ণ ছিল। তার অতীতের টুকরোটি সবথেকে গুরুত্বপূর্ণ ছিল, কারণ সেটি আমাদের শেখাত যে আমরা কি শিখেছি। একে স্মৃতির পাথর বলা হতো। যখনই কেউ ভুল করত, এই পাথরটি জলজল করে উঠত এবং তাকে নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ দিত। কিন্তু একবার এক অহংকারী রাজা ভাবল যে সে অতীতকে মুছে দেবে, যাতে তার ভুলগুলো মনে না থাকে। সে পাথরটি চুরি করার চেষ্টা করল, কিন্তু পাথরটি নিজেকে এমন এক রূপে বদলে নিল যা কেবল সেই চিনতে পারত যে অতীতকে সম্মান করে। মোল্লা বাবা রহমতের কথা খুব মনোযোগ দিয়ে শুনল। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। সে বাবা রহমতের পুরনো হাড়ের দিকে ইশারা করল, যাতে একটি নিষ্প্রাণ কালো পাথর লাগানো ছিল। বাবা, এই পাথরটি কি? বাবা রহমত বলল, এটি শুধু একটি পুরনো পাথর। আমার দাদামশাই এটি আমাকে দিয়েছিলেন, বলেছিলেন যে এটি আমাকে আমার অতীতের কথা মনে করিয়ে দেবে। মোল্লা পাথরটি হাতে নিল। সেটি নিষ্প্রাণ মনে হচ্ছিল, কিন্তু যখন মোল্লা সেটিকে নিজের হাতের তালুতে রেখে গ্রামের ফেলে আসা দিন, তার শান্তি এবং মানুষের ভালোবাসার কথা ভাবল, তখন পাথরটিতে একটি হালকা চমক এলো। এটাই ছিল স্মৃতির পাথর, অতীতের টুকরো। এটি রাজার মতো অতীতকে মুছে ফেলার চেষ্টাকারীর জন্য নিষ্প্রাণ ছিল, কিন্তু অতীতকে সম্মান করা ব্যক্তির জন্য একটি উজ্জ্বল রত্ন। মোল্লা পাথরটিকে নিজের পাগড়ির ভেতরে সুরক্ষিতভাবে রেখে দিল। এবার তার পরবর্তী টুকরোর খোঁজ ছিল বর্তমানের টুকরো। বর্তমানের টুকরো সবসময় এখনের মধ্যে থাকে, মানুষের সক্রিয়তায় এবং কর্মে। মোল্লা জানত যে এটি সে বাজারেই পাবে, যেখানে সবকিছু এখনই ঘটছে। মোল্লা আবার বাজারে পৌঁছাল। জিয়া বেগ নিজের দোকানে মানুষকে দ্রুত হওয়ার কৌশল বিক্রি করছিল। মোল্লা দেখল যে এক গরিব কুমোর করিম নিজের চাকায় মাটির পাত্র বানাচ্ছিল। করিম খুব ধীরে ধীরে এবং মনোযোগ দিয়ে কাজ করছিল, যেখানে তার পাশের দোকানদাররা চিৎকার করে করে মাল বিক্রি করছিল। জিয়া বেগ করিমকে নিয়ে মজা করছিল। করিম, তুমি এত ধীরগতিতে কাজ করলে কবে বড়লোক হবে? সময় তো হাতেই নেই। আমার ফাস্ট মেশিন নিয়ে নাও, 1 ঘন্টায় 100টি পাত্র বানিয়ে দেবে। করিম শান্তভাবে জবাব দিল, জিয়া বেগ, আমি মেশিন নয়, শিল্প তৈরি করি। প্রতিটি মাটির পাত্রে আমার হৃদয় থাকে। এটি শুধু একটি পাত্র নয়, এটি একটি মুহূর্ত, যা আমার বর্তমান। মোল্লা করিমের কাছে গিয়ে দেখল যে সে একটি খুব সুন্দর কলসি বানাচ্ছিল। কলসির গায়ে একটি ছোট ফাটল ছিল, যা করিম খুব ধৈর্য ধরে ঠিক করছিল। মোল্লা জিজ্ঞাসা করল, করিম, তুমি এই ছোট ফাটলটির উপর এত সময় কেন দিচ্ছ? এটি এভাবেই বিক্রি করে দিতে পারতে, কেই বা দেখত। করিম হাসি মুখে বলল, মোল্লাজি, এই ফাটলটি আমার বর্তমানের অংশ। যদি আমি এটি এখনই ঠিক না করি, তবে এই ফাটলটি বড় হয়ে যাবে এবং তখন আমার বর্তমানের কাজ অসম্পূর্ণ থেকে যাবে। আমার জন্য প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। আমি আমার কাজকে উপভোগ করছি, শুধু শেষ করছি না। বন্ধুরা, ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন। মোল্লা করিমের কথা শুনল এবং তার কিছুটা বোধোদয় হল। বর্তমানের টুকরোটি সেই জিনিসের মধ্যে লুকিয়েছিল যা এখনকে পুরো একাগ্রতা ও মনোযোগ দিয়ে উপভোগ করছিল। সে করিমের চাকার ওপর একবার নজর বোলাল। চাকার কেন্দ্রে
মাটির স্তূপের ঠিক নিচে একটি উজ্জ্বল পাথর লাগানো ছিল, যা সম্ভবত আগে চাকার অংশ ছিল না। করিম, মোল্লা জিজ্ঞাসা করল, এই পাথরটি তোমার চাকায় কবে থেকে আছে? করিম ভেবে বলল, আরে, এটা তো আমি কখনো খেয়ালই করিনি। একদিন যখন আমি আমার চাকা পরিষ্কার করছিলাম, তখন এই পাথরটি আমি পাই। আমি ভাবলাম এটি চাকারই কোনো অংশ, তাই এটি এখানেই লাগিয়ে দিয়েছিলাম। মোল্লা সেই পাথরটি হাতে নিল। সেটি একটি উজ্জ্বল গোল রত্ন ছিল, যা থেকে একটি হালকা আলো বের হচ্ছিল। যখন মোল্লা সেটিকে নিজের হাতের তালুতে রাখল এবং করিমের একাগ্র কাজকে অনুভব করল, তখন পাথরটি আরও দ্রুত উজ্জ্বল হয়ে উঠল। এটাই ছিল কর্মের রত্ন, বর্তমানের টুকরো। এটি সেই সব মানুষের জন্য নিষ্প্রাণ ছিল, যারা বর্তমানকে শুধু কাটিয়ে দিচ্ছিল, কিন্তু তাদের জন্য জ্বলজ্বল করত, যারা বর্তমানকে পুরো একাগ্রতা ও সচেতনতার সাথে উপভোগ করছিল। মোল্লা দ্বিতীয় টুকরোটিও নিজের পাগড়ির ভেতরে সুরক্ষিতভাবে রেখে দিল। এখন তাকে শুধু ভবিষ্যতের টুকরোটি খুঁজে বের করতে হবে। ভবিষ্যতের টুকরো সবসময় আশা, স্বপ্ন এবং আগামীর কল্পনায় লুকিয়ে থাকে। মোল্লা জানত যে এটি সে সেই সব মানুষের মধ্যে পাবে যারা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, কিন্তু সঠিক উপায়। মোল্লা নিজের খোঁজে গ্রামের বাইরে বেরোল। তার মনে পড়ল, পূজারী বলেছিল যে ভবিষ্যতের টুকরো প্রায় শিশুদের খেলায়, কবিদের কল্পনায় অথবা সেই সব মানুষের চোখে পাওয়া যায় যারা এক উন্নত আগামীর স্বপ্ন দেখে। সে গ্রামের বাইরে একটি ছোট মাঠ দেখল, যেখানে কিছু বাচ্চা ঘুড়ি ওড়াচ্ছিল। তাদের মধ্যে হামিদ নামের একটি বাচ্চা নিজের ঘুড়িটিকে সবথেকে উঁচুতে ওড়ানোর চেষ্টা করছিল। তার চোখে এক অদ্ভুত চমক ছিল। সে ঘুড়িটিকে ওপরে পাঠাতে পাঠাতে বিড়বিড় করছিল, আরও ওপরে, আরও ওপরে, একদিন আমি নিজেও আকাশে উড়ব। মোল্লা হামিদের সাথে কথা বলল। হামিদ, তুমি তোমার ঘুড়ির সাথে কি কথা বলছ? হামিদ লজ্জা পেয়ে বলল, মোল্লাজি, আমি চাই যে একদিন আমি এমন একটি মেশিন বানাই যা উড়তে পারবে। আমার ঘুড়ি হল আমার প্রথম পদক্ষেপ। মোল্লা দেখল যে হামিদের হাতে একটি ছোট কাচের টুকরো ছিল, যা সে রোদে রেখে চমকাচ্ছিল। এটি কি, হামিদ? হামিদ বলল, এটি একটি ভাঙা কাঁচ। আমি এটি জঙ্গলে পেয়েছিলাম। যখন আমি এটিটা রোদে রাখি, তখন এটি দূরের জিনিসগুলোকে সামান্য বড় দেখায়। আমি এটি দিয়ে আমার ওড়ার মেশিনের জন্য কিছু বানানোর চেষ্টা করছি। মোল্লা সেই কাঁচের টুকরোটি হামিদের থেকে নিল। সেটি শুধু একটি ভাঙা কাঁচ ছিল না। যখন মোল্লা সেটিকে নিজের হাতের তালুতে রাখল এবং হামিদের বড় স্বপ্ন, তার আশা এবং এক উন্নত ভবিষ্যতের কল্পনার কথা ভাবল, তখন কাঁচের টুকরোটি রামধনু রঙে উজ্জ্বল হয়ে উঠল। এটি ছিল দৃষ্টির টুকরো, ভবিষ্যতের অংশ। এটি তাদের জন্য নিষ্প্রাণ ছিল যারা ভবিষ্যৎকে ভয় পেত অথবা শুধুমাত্র স্বার্থের জন্য ভবিষ্যৎ দেখত, কিন্তু তাদের জন্য উজ্জ্বল ছিল যাদের চোখে আশা এবং সুন্দর ভবিষ্যতের সত্যিকারের দৃষ্টি ছিল। মোল্লা তৃতীয় টুকরোটিও নিজের পাগড়ির ভেতরে সুরক্ষিতভাবে রেখে দিল। এখন তার কাছে সময়যন্ত্রের 3টি টুকরোই ছিল। মোল্লা 3টি টুকরো নিয়ে মন্দিরের দিকে ফিরে এলো। সে জানত যে এই টুকরোগুলোকে সঠিক জায়গায় জোড়া প্রয়োজন। মোল্লা যখন মন্দিরের কাছে পৌঁছাল, সে দেখল যে জিয়া বেগ এবং তার কিছু গুন্ডা মন্দিরের ভেতর থেকে কিছু বের করার চেষ্টা করছে। জিয়া বেগের হাতে একটি ভারী সিন্দুক ছিল। জিয়া বেগ মোল্লাকে দেখামাত্রই বলল, তুমি এখানে কি করছো মোল্লা? এটি আমার এলাকা। মোল্লা 3টি টুকরো নিজের পাগড়ি থেকে বের করল। স্মৃতির পাথর, কর্মের রত্ন এবং দৃষ্টির টুকরো, 3টিই মোল্লার হাতের তালুতে জলজল করছিল। জিয়া বেগ, মোল্লা বলল, তুমি ভেবেছিলে যে তুমি সময়যন্ত্রটি চুরি করে নেবে এবং সেটিকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে। তুমি মানুষকে দ্রুত হওয়ার লোভ দেখিয়ে তাদের সময় এবং তাদের শান্তি কেড়ে নিচ্ছিলে। কিন্তু আসল সময়যন্ত্র কখনোই কেনা বা বেচা যায় না, এটিকে শুধু বোঝা যেতে পারে। জিয়া বেগ হাসতে হাসতে বলল, এগুলো শুধু পাথর আর কাঁচের টুকরো মোল্লা। আসল সময়যন্ত্র তো আমি পেয়েছি, এই দেখো। সে সিন্দুকটি খুলল। ভেতরে এক জাঁকজমকপূর্ণ কিন্তু নকল সময়যন্ত্র ছিল, যা সোনা ও রূপো দিয়ে তৈরি এবং তাতে নকল রত্ন বসানো ছিল। এটি চকচক তো করছিল, কিন্তু তাতে কোনো প্রাণ ছিল না। জিয়া বেগ এই নকল যন্ত্রটিকে মন্দিরে স্থাপন করার চেষ্টা করল, যাতে সে মানুষকে বিশ্বাস করাতে পারে যে সে সময়কে নিয়ন্ত্রণ করে নিয়েছে। মোল্লা জিয়া বেগের নকল যন্ত্রটিকে একদিকে সরিয়ে দিল এবং নিজের 3টি টুকরো মন্দিরের কেন্দ্রে রাখা পুরনো খালি জায়গায় রেখে দিল।
যেই মাত্র 3টি টুকরো একে অপরের সাথে যুক্ত হল, একটা অদ্ভুত আলো নির্গত হল। স্মৃতির পাথর অতীতের গল্পগুলো দেখাতে লাগল, কর্মের রত্ন বর্তমানের কাজগুলোকে প্রতিফলিত করতে লাগল, এবং দৃষ্টির টুকরো ভবিষ্যতের সম্ভাবনাগুলোকে ফুটিয়ে তুলতে লাগল। 3টি টুকরো মিলে আসল সময়যন্ত্র আবার জন্ম নিল। এটি কোনো বিশাল ঘড়ির মতো ছিল না, বরং একটি ঘূর্ণায়মান উজ্জ্বল শক্তিচক্র ছিল, যার মধ্যে জীবনের প্রতিটি স্পন্দন ছিল। সময়যন্ত্রটি পূর্ণ হওয়া মাত্র মন্দিরের দেওয়ালের পুরনো নকশাগুলো আবার জীবন্ত হয়ে উঠল। পুরো গ্রামে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল। মানুষের মুখে হঠাৎ হারিয়ে যাওয়া প্রশান্তি ফিরে এলো। জিয়া বেগের নকল যন্ত্রটি সশব্দে নিচে পড়ে গেল এবং ভেঙে চুরমার হয়ে গেল। জিয়া বেগ চিৎকার করে উঠল, এ কি হচ্ছে? আমার সম্পদ, আমার সময়! মোল্লা বলল, জিয়া বেগ, তুমি সময়কে শুধু এমন একটি জিনিস ভেবেছিলে যা তুমি কিনতে বা বিক্রি করতে পারো। কিন্তু সময় একটি নদীর মতো, যা অনবরত বয়ে চলে। তুমি তাকে থামাতে পারো না, না তো তাকে দ্রুত করতে পারো। তুমি শুধু তাতে সাঁতার কাটতে শিখতে পারো। পরের দিন পুরো গ্রাম মন্দিরে জড়ো হল। সময়যন্ত্র এখন পুরোপুরি জীবন্ত ছিল এবং তার শক্তি পুরো গ্রামে ছড়িয়ে পড়ছিল। মানুষ এখন আর তাড়াহুড়োর মধ্যে ছিল না, বরং এক নতুন শান্তি এবং বোধের সাথে নিজেদের কাজ করছিল। মোল্লা গ্রামবাসীদের সম্বোধন করল, আমার প্রিয় গ্রামবাসীরা, আমরা সবাই সময়ের অভাব বোধ করছিলাম। আমরা ভাবতাম যে আমাদের সময় বাঁচাতে হবে, সময় দ্রুত করতে হবে, অথবা সময়ের চেয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু সময় কোনো বস্তু নয় যা বাঁচানো বা বিক্রি করা যায়। সময় তো হলো জীবন। সে সময়যন্ত্রের দিকে ইশারা করে বুঝিয়ে বলল, এই যন্ত্র আমাদের শেখায় যে সময় 3টি দিক নিয়ে গঠিত: অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। স্মৃতির পাথর আমাদের শেখায় যে অতীতকে ভোলা উচিত নয়, বরং তা থেকে শেখা উচিত। পুরনো ভুলের পুনরাবৃত্তি করার বদলে সেগুলো থেকে জ্ঞান নেওয়া উচিত। এটাই আমাদের অভিজ্ঞতা। কর্মের রত্ন আমাদের শেখায় যে আমাদের বর্তমানকে পুরো একাগ্রতা ও সচেতনতার সাথে উপভোগ করা উচিত। প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দেওয়া উচিত, শুধু কাটিয়ে দেওয়া উচিত নয়। এটাই আমাদের সত্যিকারের জীবন। আর দৃষ্টির টুকরো আমাদের শেখায় যে ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে নষ্ট করা উচিত নয়, বরং ভবিষ্যতের জন্য আশাবাদী এবং ইতিবাচক দৃষ্টি রাখা উচিত। নিজের স্বপ্ন এবং আশা পূরণের জন্য এখন থেকেই কাজ করা উচিত। এটাই আমাদের প্রেরণা। মোল্লা জিয়া বেগের দিকে তাকাল, যে এখন মাথা নিচু করে বসেছিল। জিয়া বেগ আমাদের সময়কে দ্রুত করার লোভ দেখিয়েছিল, কিন্তু যখন আমরা সময়কে দ্রুত করার চেষ্টা করি, তখন আমরা আসলে জীবনকেই ছেড়ে দিই। আমরা শিশুদের শৈশবকে, ভালোবাসার মুহূর্তগুলোকে এবং নিজেদের কর্মের তৃপ্তিকে হারিয়ে ফেলি। মোল্লা আরও বলল, সত্য তো এই যে সময় কারো কাছে কম বা বেশি হয় না। প্রত্যেকের কাছে একদিনে 24 ঘণ্টাই থাকে। তফাৎ শুধু এই যে আমরা সেই ঘণ্টাগুলোকে কিভাবে যাপন করি। আমরা কি সেগুলো দুশ্চিন্তায় কাটাই, নাকি সেগুলোকে পুরো সচেতনতা ও ভালোবাসা দিয়ে পূর্ণ করি? কাঠমিস্ত্রি ফরহাদ এখন শান্ত ও খুশি ছিল। সে মোল্লাকে বলল, মোল্লাজি, এখন আমি বুঝতে পেরেছি। আমি এখন মেশিনের মতো কাজ করব না, বরং শিল্পীর মতো নিজের শিল্পকে উপভোগ করব। আমার বাচ্চার জন্য খেলনা আজ রাতেই তৈরি হবে। কুমোর করিম হাসি মুখে বলল, আমি সবসময় আমার শিল্পকে ভালোবেসেছি এবং আজ আমি তার গুরুত্ব বুঝতে পারলাম। হামিদ নামের সেই বাচ্চাটি নিজের ঘড়ির দিকে তাকিয়ে হাসল। আমি এখনও ওড়ার মেশিন বানাবো, কিন্তু এখন আমি সেই যাত্রার পথটিও উপভোগ করব। জিয়া বেগ সবার সামনে নিজের ভুল স্বীকার করল। সে তার দোকানের নাম বদলে দিল, সময় বাঁচাও স্টোর থেকে সময় বোঝো স্টোর। সে এখন মানুষকে আজেবাজে জিনিস বিক্রি করা বন্ধ করে দিল এবং তাদের এটি শেখাতে শুরু করল যে তারা কিভাবে তাদের বর্তমানকে আরও ভালোভাবে উপভোগ করতে পারে। সময়যন্ত্র স্থাপনের পর সুকুনপুর গ্রামে এক নতুন শক্তি ও শান্তির সঞ্চার হল। মানুষ এখন নিজেদের জীবন দৌড়ঝাঁপের বদলে সচেতনতা ও ভালোবাসা দিয়ে যাপন করতে শুরু করল। বাচ্চারা আবার মাঠে মন খুলে খেলতে লাগল। বৃদ্ধ-বৃদ্ধারা এখন নিজেদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের সাথে ভাগ করে নিতে শুরু করল এবং প্রতিটি মুখ তৃপ্তিতে ভরে থাকল। মোল্লা নাসিরউদ্দিন এটি দেখে খুব খুশি হল। সে সময়যন্ত্রকে মন্দিরেই থাকতে দিল, যা এটি সব সময় মানুষকে সময়ের সত্যিকারের সংজ্ঞা মনে করিয়ে দেয়। এটি কোনো জাদুকরী যন্ত্র ছিল না, বরং মানব চেতনার একটি প্রতীক ছিল। একদিন গ্রামের কিছু মানুষ মোল্লার কাছে এলো। মোল্লাজি, তারা জিজ্ঞাসা করল, আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমাদের সেটি শিখিয়েছেন যা আমরা ভুলে গিয়েছিলাম। কিন্তু একটি শেষ প্রশ্ন,
যদি সময় এতটাই গুরুত্বপূর্ণ হয় তবে কি আমাদের প্রতিটি মুহূর্তের হিসেব রাখা উচিত? আমাদের কি চিন্তা করা উচিত নয় যে কোথাও আমরা কিছুটা সময় নষ্ট করে ফেলছি না তো? মোল্লা হাসল। সে নিজের পাগড়িটি ঠিক করল এবং বলল, আমার বন্ধুরা, সময়ের হিসেব রাখা এবং সময়ের চিন্তা করা দুটি আলাদা বিষয়। যখন আমি তোমাদের সময়যন্ত্রের কথা বলেছিলাম তখন আমার মানে এটি ছিল না যে তোমরা ঘড়ির গোলাম হয়ে যাও। আমার মানে ছিল যে তোমরা জীবনের গোলাম না হয়ে বরং তার মালিক হও। সময়ের সদ্ব্যবহার করা গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিটি মুহূর্তকে দরকারি করার জেদে তোমরা জীবনকেই হারিয়ে ফেলতে পারো। কখনো কখনো সবথেকে দরকারি মুহূর্ত সেগুলোই হয় যখন তোমরা কিছুই করো না, যখন তোমরা শুধু বসে সূর্য ডোবা দেখো, অথবা শিশুদের হাসি শোনো, অথবা নিজের প্রিয়জনদের সাথে শুধু চুপচাপ বসে থাকো। এই মুহূর্তগুলো কোনো মেশিন দিয়ে বাঁচানো যায় না, না তো কোনো কাজ দিয়ে দ্রুত করা যায়। এই মুহূর্তগুলো তো শুধু যাপন করা যায়। জীবন একটি দীর্ঘ সফর, আর এই সফরে মাঝে মাঝে থামা, শ্বাস নেওয়া এবং চারদিকের সৌন্দর্য দেখাও জরুরি। এটাই সময়ের আসল ব্যবহার। প্রতিটি মুহূর্তকে, তা সে আয়ের হোক বা বিশ্রামের, পুরো সচেতনতা এবং ভালোবাসা দিয়ে যাপন করা। আর এইভাবে মোল্লা নাসিরুদ্দিন শুকুনপুরকে শুধু তার পুরনো শান্তিই ফিরিয়ে দিল না, বরং তাদের সময়ের এক নতুন এবং গভীর অর্থও বুঝিয়ে দিল। সে দেখালো যে জীবনের সবথেকে বড় সম্পদ টাকা বা পার্থিব জিনিস নয়, বরং সেই সময় যা আমরা পুরো সততা, ভালোবাসা এবং সচেতনতার সাথে যাপন করি। মোল্লার এই গল্প শুকুনপুরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শোনানো হতে থাকল, এবং প্রতিটি প্রজন্মকে এটি মনে করিয়ে দিতে থাকল যে সময় এক অমূল্য উপহার, যা আমাদের সাজানো উচিত, শুধু কাটিয়ে দেওয়া নয়। কারণ যখন আমরা সময়কে বুঝি তখনই আমরা জীবনকে বুঝতে পারি। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।